এই চোখ দিয়ে খারাপ নজর তাকিয়েছিলি না তুই আমার কলেজের টুকরার দিকে? ছেলেটা আদ্রিয়ানকে দেখে চিনে ফেলে আর বলে, আদ্রিয়ান? না, তোর কাল। চোখ দুটো আগুনের লাবার মতো লাল হয়ে আছে। আদ্রিয়ানের চোখ দেখি ছেলেটা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, বিশ্বাস করুন, আমি আপনার জান পাখিকে চিনি না, আর তাকে স্পর্শ করব তো দূরের কথা, আমি কোনো মেয়ের সাথে আজ পর্যন্ত বাজে ব্যবহারই করিনি। আপনার কোথাও ভুল হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার ভুল হচ্ছে? তুই আমাকে ঠিক বলছে নাবি? আমার জান পাখির দিকে যে নজর দিবে তাকে আমি আদ্রিয়ান চৌধুরী কঠিনের থেকে কঠিন শাস্তি দেব, আর আজ থেকে শুরু। আর তোর শাস্তি হচ্ছে এটা। বলেই দুইটা লম্বা লম্বা চিকন কাঠি সিলেটের দুইটা চোখে ঢুকিয়ে দেয়। সিলেটটা পাগলের মতো চিৎকার শুরু করে দেয়। অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, ব্যথায় কুকড়াচ্ছে। যেমন গলা কাটা মুরগি মাটিতে ছেড়ে দিলে মুরগি যেমন লাফাতে লাফাতে মরে যায়, ঠিক তেমনভাবেই লাফাতে লাফাতে এই পৃথিবীর মায়া ত্যাগ করে ছেলেটা চলে গেল অচিন দেশে। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে ইশারা করতেই সব রকম ক্লু মুছে ফেলে, সাথে পুরো রুম পরিষ্কার করতে বলে আর বডিটা ছেলের বাড়ির সামনে ফেলে দিয়ে আসতে বলে। বডির উপর একটা কাগজে লিখে দেয়, সবে তো মাত্র শুরু। দুইটা কালো গাড়ি রাত 2টার দিকে ছেলেটার বাড়ির সামনে বডিটা ফেলে দিয়ে আসে। রাত 3টা। আদ্রিয়ান এসে কলিং বেল বাজাতেই লেডি স্টাফ এসে দরজা খুলে দেয়। আদ্রিয়ান সোজা রুমের দিকে যায়। পিস্কুকে দেখতে ইচ্ছে করছে খুব, কিন্তু এত রাতে একটা মেয়ের রুমে ঢুকতে খারাপ ভাববে মনে করে আদ্রিয়ান নিজের রুমে ঢুকে অবাক হয়। রাত 3টা বাজে। মিসেস আদিবা, ওর মা ওর রুমে বসে আছে না ঘুমিয়ে। আদ্রিয়ান ব্রোকসকে ওর মার দিকে তাকিয়ে গা থেকে ব্লেজারটা খুলল আর সোফার উপর রেখে ওর মায়ের কোলে মাথা রেখে ফুলে বসলো আর জানতে চাইল, এখনো ঘুমাওনি কেন? কি জানতে চাও জিজ্ঞাসা করো, আমি উত্তর দিচ্ছি। শুধু এটা জিজ্ঞাসা করো না আমি কোথায় ছিলাম আর কি করছিলাম, এত লেট হলো কেন। এইগুলো ছাড়া অন্য প্রশ্ন থাকলে বলো, আমি রেডি। এটার নতুন কি? এই প্রশ্নগুলো উত্তর আগেও কখনো দিসনি, আর কখনো দিবিও না, সেটা আমি বুঝে গেছি। তাই আর ওগুলো জিজ্ঞাসা করব না। আমি এখানে বসে আছি কারণ আমি তনিমার সম্পর্কে সব জানতে চাই। কোথায় পেলি তুই তনিমাকে? আর ওকে তো মনে হয় কিছু বলিসনি। না মা, আমার সম্পর্কে তনিকে এখনো কিছু বলবো না। আমি তনিকে কোন অবস্থাতে পেয়েছি তুমি কল্পনা করতে পারবে না। কোন অবস্থায় পেয়েছিস তুই তনিমাকে? অবাক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো মিসেস আদিবা। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে ওর মায়ের পাশে বসলো আর শুরু থেকে সবটা বলল। এতে অনেকটা সময় লেগে যায়। আদ্রিয়ানের মুখে সম্পূর্ণ কথা ও তনির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে মিসেস আদিবার চোখে জল চলে আসে। চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়তেই আদ্রিয়ান ওর হাতের স্পর্শ গাল বেয়ে পড়া পানিগুলো মুছে নেয় আর বলে, মা, কতবার বলেছি আমার সামনে বা আমার পিছনে কখনো চোখের জল ফেলবে না। আমি এগুলো পছন্দ করি না, আর তুমি তো জানো তোমার চোখের জল আমার সহ্য হয় না। মিসেস আদিবা আদ্রিয়ানের গাল স্পর্শ করে বলল, কি করব বল? এত মিষ্টি একটা মেয়ের সাথে ওনারা যা অত্যাচার করেছে সব শুনলে যে কারো চোখে পানি চলে আসবে। সবাই তো আর এক নয় মা, আর এত রাত পর্যন্ত জেগে আসো, শরীর অসুস্থ হয়ে যাবে তো। চলো তোমাকে রুমে দিয়ে আসি। হ্যাঁ চল। তারপর মিসেস আদিবাকে রুমে নিয়ে যায়। মিসেস আদিবা বেডে শুতেই আদ্রিয়ান উনার উপর কাঁথা দিয়ে দেয়, সাথে রুমের লাইটও অফ করে দিয়ে এসে নিজের রুমে দরজা আটকে ল্যাপটপে কিছুক্ষণ ঘাটাঘাটি করে তারপর নিশ্চিন্তে বিছানায় এলিয়ে দেয় হাতির মতো শরীরটা। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালে ব্রেকফাস্টের পর আদ্রিয়ান হলরুমের সোফায় বসে পিস্কোকে কোলে নিয়ে দুষ্টুমি করছে। মিসেস আদিবা রিমোট নিয়ে টিভির চ্যানেল পাল্টাচ্ছে। একটা খবর চ্যানেলে গিয়ে মিসেস আদিবা থমকে যায়। ওইদিকে তনিমার হাতে ট্রে নিয়ে আসছে। ট্রেতে কিছু স্ন্যাক্স আছে যা তনিমা নিজে হাতে বানিয়েছে। তনিমা হেঁটে হলরুমে আসতেই টিভির দিকে তাকিয়ে খবরটা দেখতেই ওর হাত থেকে ট্রেটা পড়ে গেল। সাথে সাথে মাথায় হাত দিয়ে মাথা ঘুরে পড়ে যেতে নিলে পায়ের সাথে টেবিলের সাথে ধাক্কা লাগে। টেবিলের সাথে ধাক্কা লেগে নিচে ফ্লোরে পড়ে যেতে নিলে আদ্রিয়ান পিস্কুকে সোফায় শুয়ে দিয়ে তনিমাকে ধরে ফেলে। তনিকে নিয়ে এসে আদ্রিয়ান সোফায় বসিয়ে দেয় আর একজন স্টাফকে বলে পানি নিয়ে আসার জন্য।
এদিকে টনি এখনও টিভির দিকে তাকিয়ে আছে, সাথে তনিমার হাত পা কাঁপছে। টনির অবস্থা দেখে মিসেস আদিবা বারবার জিজ্ঞেস করছেন, কি হয়েছে মা, তুমি এমন করছো কেন? সাথে এবার আদ্রিয়ানও কোনো কিছু না জানার ভান করে পিস্কুকে কোলে নিয়ে টনির পাশে বসে বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার টনি? তুমি কি লোকটাকে চিনো যাকে খবরে দেখাচ্ছে? প্রতি উত্তরে টনি মাথা আপ ডাউন করছে। তনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে হাইপার হয়ে যায়। আদ্রিয়ান পিস্কুকে ওর মার কোলে দিয়ে তনিমার দুই গালে হাত দিয়ে চেপে ধরে আর জিজ্ঞেস করে, তুমি শান্ত হও টনি, প্লিজ তুমি শান্ত হও। তুমি লোকটাকে কিভাবে চিনো? তনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে উত্তর দেয়, ওই তো শয়ন, যার কথা বলেছিলাম, কিন্তু ওকে এভাবে এত ভয়ঙ্কর মৃত্যু কে দিল? সিলেটেই শয়ন শুনে মিসেস আদিবা সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে। ওই শ্রয়ন। মিসেস আদিবার কথা শুনে তনিমা অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বলে, আন্টি, আপনি কিভাবে জানলেন শয়নের ব্যাপারে? শয়নের নাম শুনে চমকে গেলেন কেন? টনি রিল্যাক্স, আমি কাল রাতে মাকে বলেছি সব। আর তুমি কেন হাইপার হচ্ছে ওই বাজে ছেলেটার জন্য? হ্যাঁ, শয়নের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তাই ওর শাস্তি ও পেয়েছে। তুমি কেন চিন্তা করছো ওকে নিয়ে? কিন্তু শয়নের কোনো শত্রুও ছিল না, তাহলে ওকে এভাবে কে হত্যা করলো? আর পাপের ঘোড়া মানে? আদ্রিয়ান নিজের ঠোঁটের উপর ওর নিজের হাত রেখে বলল, হুশ, অত সব তোমার না ভাবলেও চলবে। টনি, তুমি শুধু পুচকুকে নিয়ে ভাবো, আর শত্রু কোনো কালেই থাকে না, অটোমেটিক যে কোনো সময় হয়ে যায়। তারপর টনির সামনে থেকে উঠে দাঁড়িয়ে মিসেস আদিবাকে বলল, মা, টনির পাশে বসো, আমি রুমে যাচ্ছি। তনিমা এক মনে আদ্রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কেন জানি টনির কাছে আদ্রিয়ানের প্রত্যেকটা বলা কথা রহস্যময় লেগেছে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে টিভির দিকে তাকালো। রুদ্রর মা ছেলের ডেড বডির পাশে বসে পাগলের মতো কেঁদেই যাচ্ছে। জার্নালিস্টরা মাইক হাতে নিয়ে বলছে, শ্রেয়ান আহমেদের মৃত্যুটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়, ওনাকে মার্ডার করা হয়েছে, আর খুনি প্ল্যান করে কাজটা করেছে। যেই মেরেছে পোস্টমর্টম রিপোর্টে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, কিন্তু এটা পরিষ্কার বলা হয়েছে জাস্ট ওনার হাতে পায়ে আঘাত করা হয়েছে, শরীরেও আঘাত করেছে, কিন্তু দুই চোখে নির্মমভাবে বাঁশের কাঞ্চি ঢুকিয়ে দেওয়ার পরে মারা গেছে। খুনি কে এখনও জানা যায়নি, তবে পুলিশ খুনিকে খুঁজে বের করবে। এমন খুনির শাস্তি হওয়াই দরকার। পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ফিরছি একটা ব্রেকের পর। শয়ন তনিমার সাথে যেমনই করুক না কেন, মানুষ হিসেবে মনুষ্যত্বর দিক দিয়ে শয়নের জন্য তনির খারাপ লাগছে। এত নির্মমভাবে যেন কোনো শত্রুও মৃত্যু না হয়। ওইদিকে রুমে এসে আদ্রিয়ান দরজা আটকিয়ে দেয়। প্যান্টের পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দেয়। একবার কল বাজতেই কল রিসিভ করে ওপাশ থেকে বলল, হ্যাঁ বলেন, কি করতে হবে? আবার কাকে উঠিয়ে আনতে হবে? কাউকে উঠিয়ে আনতে হবে না, শুধু 1 সপ্তাহ পর্যন্ত নজর রাখতে হবে উকিল আরিফ হাসানের ওপর। কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, কি নিয়ে কথা বলছে, পার্সোনাল লাইফ ও প্রফেশনাল লাইফের সমস্ত খবর আমার চেয়ে। 1 সপ্তাহ পর্যন্ত সময় দিলাম তোমাদের, শুধু নজর রাখবি, আর কিছুই না। 1 সপ্তাহ পর আমি বলবো কি করতে হবে। এখন রাখছি। বুঝতে পারছি, রাখ। দুপুরে লাঞ্চ টাইম। তিনজনে খেতে বসেছে। এদিকে পিসকু একজন স্টাফের কোলে কেঁদেই যাচ্ছে। এদিকে পিস্কুর কান্না আদ্রিয়ানের সহ্য হচ্ছে না, তাই কিছুটা খেয়ে ডাইনিং টেবিল থেকে উঠে যায় আর পিস্কুকে কোলে তুলে নেয়। আর পিস্কুও চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সবার খাওয়া শেষ হয়। বিকেলের দিকে সবাই বাড়ির বাইরে গার্ডেনে বসে গল্প করছে। আদ্রিয়ান দুষ্টুমি করছে পিস্কুর সাথে। এদিকে হঠাৎ মিসেস আদিবা বললেন, আর কতদিন তোরা দিদিমণিকে পুস্কু বলবি? এখন তো ওর একটা নাম দেওয়া দরকার। রাইট, একদম ঠিক কথা বলেছ মা। আমার প্রিন্সেসের জন্য একটা নাম প্রয়োজন। মিসেস আদিবার দিকে তাকিয়ে বলল, তারপর আবার পিস্কুর দিকে তাকিয়ে বলল, আমার প্রিন্সেসের নাম প্রয়োজন। বলো প্রিন্সেস। পিস্কুর 2 হাত আদ্রিয়ানের 2 হাত দিয়ে ধরে হাত দুটো হালকা ঝাঁকিয়ে পিস্কুর দিকে তাকিয়ে বলছে। আর এই পিস্কু বুড়ি মেয়েটা শুধু আদ্রিয়ানের কথাই সাড়া দেয়, হুহা করে আর হাসে, বাকিদের পাত্তাই দেয় না। এমনকি যে দেখবে সবাই বলবে পিস্কু আদ্রিয়ানের মেয়ে।
তনিমা মিসেস আদিবার দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি একটা নাম রেখে দেন। আমাকে যখন নাম রাখার দায়িত্ব দিচ্ছ, তাহলে আমি তোমাদের দুজনের নামের সাথে মিলিয়ে একটা নাম দিচ্ছি। একটু ওয়েট, ভেবে নি। আগে বলো, তোমার কোনো সমস্যা নেই তো? আবার তোমার আর আদ্রিয়ানের নামের সাথে মিলে পুস্কুর নামকরণ করলে? না না, আমার কোনো সমস্যা নেই। 2 মিনিট গালে হাত দিয়ে ভাবলেন, তারপর বললেন, পুস্কুর নাম হবে আদ্রনী। মিসেস আদিবার দেওয়ার নামটা শুনে আদ্রিয়ান ঘুরে ওর মার দিকে ভ্রুকুসকে তাকায় আর বলল, আদ্রিনী, হ্যাঁ, কেন? নামটা পছন্দ হয়নি? আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। আরেকজনের কি পছন্দ হয়েছে? আদ্রিয়ান তনিমার দিকে তাকিয়ে বলল, তারপর পিস্কুর দিকে তাকিয়ে হাত নাচিয়ে বলল, কি প্রিন্সেস আদ্রিনী, তোমার নাম পছন্দ হয়েছে তো? পিস্কু হু হু করছে। আমারও পছন্দ হয়েছে, খুব সুন্দর নাম। ওর নাম আজ থেকে আদ্রিনী। তারপর সবাই আদ্রিনীকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠে একে একে সবাই কোলে নিচ্ছে। রাতে সবাই ঘুমাচ্ছে, এদিকে তনির ঘুম আসছে না। বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। রাত প্রায় 3টা বেশি বাজে। হঠাৎ তনি বাড়ির মেন গেট খোলার শব্দ শুনতে পেল। ব্যালকনি থেকে নিচে দেখার চেষ্টা করলো। তনি দেখতে পেল একজন লোক কালো পোশাক পরে বের হচ্ছে। তনির বুঝতে বাকি রইল না লোকটা কে হতে পারে, কারণ বাড়ির মধ্যে একমাত্র ছেলে বলতে আদ্রিয়ান আছে। তাছাড়া বাড়ির বাহিরে বডিগার্ড আছে অনেকগুলো, কে জানে এত বডিগার্ড কেন। তাছাড়া তনির মাথা ঘুরছে, আদ্রিয়ান এত রাতে চুপি চুপি কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছে। আদ্রিয়ান ওর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে চলে গেল। ওর পেছনে আরও 3টা গাড়ি। আদ্রিয়ান ওর গাড়ির গেট দিয়ে বের হতেই পাশের রাস্তা থেকে আদ্রিয়ান ও গাড়ির পেছনে কালো 3টা গাড়ি চলে আসে আর ওর গাড়ির পেছনে চলে। কোনো কিছুই তনির মাথায় ঢুকছে না। বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। যতক্ষণ গাড়িটা দেখা যাচ্ছিল ততক্ষণ তাকিয়েছিল। চোখের আড়াল হতেই তনি রুমে চলে আসলো। আদ্রিনীর কান্নার শব্দ শুনে রুমে এসে আদ্রিনীকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। পরের দিন সকালে আদ্রিয়ান বাড়ি আসে না। কল দিয়ে জানিয়ে দেয় আজকে বাড়ি আসবে না। মিসেস আদিবা তনিকে নিজের মেয়ের মতো আর আদ্রিনীকে নিজের নাতনির মতো ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে। এদের দেখলে কেউ বলবে না এদের 2 দিন আগে পরিচয় হয়েছে। তনি মিসেস আদিবাকে জিজ্ঞেস করে আদ্রিয়ানের কথা। মিসেস আদিবা বলে ও কাজের চাপে আজকে বাড়ি ফিরবে না। দুজনে একসাথে সকালে ব্রেকফাস্ট করে নেয়। এখন বাজে সকাল 11টা 20 মিনিট। আদ্রিয়ানাকে আজ গোসল করানো হবে। এই শীতে গোসল ভাবা যায়? তনি বাচ্চাদের গোসল করানোর টাইমে কিভাবে ধরতে হয় সেটা জানে না। আর এ তো একবারে পিচ্ছি। পাশে বসে আছে মিসেস আদিবা। তনি আদ্রিনীকে গোসল করানোর জন্য ট্যাবে নামালে ভয়ে কেঁদেই দেয়, কারণ একটুর জন্য তনির হাত পিছলে আদ্রিনী পানিতে ডুবে পানি খেত। আর এটা দেখে মিসেস আদিবা রেগে বললেন, সর, তুই একটা বাচ্চা গোসল করাতে পারস না আর মা হয়ে গেছিস। এখনই তো মেয়েটাকে মেরে ফেলতি। এখন এখানে যদি আদ্র থাকতো নিশ্চিত মার খেতি। সর, আমি গোসল করাচ্ছি। আর দেখে দেখে শিখ কিভাবে কি করবি। মারবে কেন? একটা বাচ্চা সামলানো কি মুখের কথা নাকি? তুই জানিস আদ্রিয়ানকে? জানি তো, সাকসেসফুল বিজনেসম্যান। না, জানিস না। তোকে একদিন আদ্রকে চেনাবো, অপেক্ষা কর। আর আদ্র অনেক বাচ্চা পেলেছে। আদ্র ছোট থেকেই বাচ্চাদের পছন্দ করে, খুব ভালোবাসে। তাছাড়া বাচ্চাদের গোসলও করাতে পারে। আজ আদ্র নেই বলে আমি করাচ্ছি। দেখিস, আদ্র বাড়ি থাকলে এইসব কিছুই করতে দিত না, হই করতো। মিসেস আদিবা কি বলছে এগুলো সব কিছু প্লেনের মতো তনিমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরও রহস্যময় লাগছে কতগুলো রূপ আছে এই আদ্রিয়ান চৌধুরী বিজনেসম্যানের। তাছাড়া গালে হাত দিয়ে ভাবছে তনি যে উনি দেখাবেন, তাও আবার পরে। এদিকে আদ্রিনীর গোসল শেষে আদিবা আদ্রিনীকে টাওয়াল দিয়ে পেঁচিয়ে রুমে নিয়ে আসে। পেটের উপর বসে সুন্দর করে মুছে, তারপর হাতে পায়ে লোশন দিয়ে দিচ্ছে। আর আদ্রিনী হাসছে, হয়তো কাতুকুতু লাগছে। পিসকু তো বলতে পারছে না, পুরো কিউটের ডিব্বা। ইচ্ছে করছে গাল দুটো টেনে দিই।
সারাদিন চলে যায়, আদ্রিয়ানের কোনো খোঁজ নেই। রাতে খেয়ে সবাই গিয়ে শুয়ে পড়ে। তনির চোখে ঘুম নেই, আর ভাবছে মাঝরাতে হঠাৎ আদ্রিয়ান চলে গেল আর সকালে এলো না। কল দিয়ে বলল আসবে না, কিন্তু কেন? সত্যি কি কোনো কাজে আটকে গেছে নাকি অন্য কারণ? রহস্য রহস্য লাগছে। তাছাড়া এত কিসের কাজ? ভাবতে ভাবতেই তনিমা ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের সময় আদ্রিয়ান বাড়ি ফিরে। আদ্রিয়ানের কাছে বাড়ির এক্সট্রা চাবি আছে, তাই দরজা খুলে সোজা নিজের রুমে চলে আসে, আর কেউ জানতেই পারে না। রুমে প্রবেশ করে ওয়াশরুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, সাথে নিজের বাঁ হাতের ক্ষতটাকে দেখছে। গতকাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায়। সাথে সাথে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে কটমট করতে করতে বলে, তুই একদম ভালো করিসনি। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি বেইমানি, আর আমার সাথে বেইমানি করার শাস্তি খুব ভয়াবহ হবে। বেইমানির শাস্তি তো তুই পাবি। আজকে তোর ভাগ্যের জন্য বেঁচে গেলি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, খুব তাড়াতাড়ি দেখা হবে। আর যেদিন দেখা হবে সেদিন হবে তোর শেষ দিন। কথাগুলো বলেই সাথে সাথে চোখ খুলে আয়নার দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে গেছে। আদ্রিয়ানের গায়ের রং ফর্সা, তাই রেগে গেলে ফর্সা শরীর লাল হয়ে যায়। এত বেশি রেগে গেছে যে কপালের রগ ভেসে উঠেছে। এখন আদ্রিয়ানকে যে দেখবে সেই ভয় পেয়ে যাবে। কল ছেড়ে দিয়ে চোখ মুখে বেশ কিছুক্ষণ পানি ছিটিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুমে এসে বিছানার উপর বসে আদ্রিয়ান ওর বা হাতের পুরনো ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ করার চেষ্টা করছে একা একাই। ব্যান্ডেজ করা শেষ হলে একটা পেন কিলার খেয়ে শুয়ে পড়ে। সকালে তনি মিসেস আদিবা নাস্তা বানাচ্ছে। এনারা তো জানে না আদ্রিয়ান বাড়িতে। তনি সাউন্ড বক্সে গান ছেড়ে গান গাইতে গাইতে নাস্তা বানাচ্ছে। এদিকে গানের শব্দে আদ্রিয়ানের ঘুমে ডিস্টার্ব হচ্ছে। ডান হাত দিয়ে চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বসে আর বলে, হোয়াট দ্য। একরাশ বিরক্তি নিয়ে কোনো মতে শার্ট পরে আদ্রিয়ান সিঁড়ি দিয়ে নিচে নামে। আদ্রিয়ানকে দেখতে যা হ্যান্ডসাম ড্যাশিং লাগছে বলার বাহিরে। সাদা টি শার্ট, ব্ল্যাক ট্রাউজার, ফর্সা লোক। ঠোঁটগুলো তো গোলাপের পাপড়ির মতো ফ্রেশ। এক চোখের ব্রু নিচে করেই চোখের ব্রু উপরে করে সোজাসাপটা ব্রু কুচকে সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে নামছে। সাথে মাথার লম্বা লম্বা চুলগুলোও লাফাচ্ছে। কয়েকটা চুল তো কপালে এসে পড়ে গেছে। দেখতে যা লাগছে না। সিঁড়ি দিয়ে নেমে বাঁ হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে সোজা কিচেনের দিকে যায়। কিচেনের সামনে এসে আদ্রিয়ানের রাগ হারিয়ে যায়। কিচেনের দরজার সাথে হেলান দিয়ে পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে দেখছে তনিমার বাচ্চামি, আর মুচকি মুচকি হাসছে। তনিমা ওড়না 4 পেজ দিয়ে শরীরের সাথে বেঁধে নেয়। এক হাতে ঢাকনা আর এক হাতে খুন্তি, আর দুই হাতে নিয়ে নাচাচ্ছে। এদিকে সেদিকে করছে, আর তনি নিজে পা নাচিয়ে নাচিয়ে মুখে গান গাইছে। হঠাৎ মিসেস আদিবার চোখ গেল দরজার দিকে, আর তনিকে সাথে সাথে থামতে বলে, কিন্তু তনি না থেমে আরও উল্টাপাল্টা বলা শুরু করে দেয়। কেন আন্টি, থামবো কেন? আজই তো সময়, তোমার জাম্বুরা ছেলে বাড়িতে নেই, এটাই সুযোগ এনজয় করার। আমি তো বলি কি তুমিও নাচো। এত ভয় পর কি আছে ওনাকে? উনি নিজেই তো তেলাপোকাকে ভয় পান। বলেই হাসতে হাসতে পেছনের দরজার দিকে তাকালো। এতক্ষণে স্বাভাবিক থাকলেও এখন তনির দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আদ্রিয়ান। আদ্রিয়ানকে দেখে তনি বড়সড় একটা ডোক গিলে আর বিড়বিড় করে বলে, আন্টি আগে বলবে তো তোমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে। আমি তো তোকে ইশারা করেছিলাম, কিন্তু তুই বলতে শুরু করলে থামতেই জানিস না। নে এখন সামলা, আমি ভাবা মানে মানে কেটে পড়ি। মিসেস বাহানা দিয়ে আদ্রিয়ানি ঘুম থেকে উঠে গেছে, আর আদ্রিয়ানের পাশ দিয়ে ছুটে পালিয়ে যায়। এদিকে আদ্রিয়ান কিচেনের ভেতরে ঢুকে তনির সামনে এসে দাঁড়িয়ে বলে, কি যেন বলছিলেন ম্যাডাম? আমি কি যেন? ও হ্যাঁ, জাম্বুবান আর তেলাপোকা ভয় পাই। তনি আবারও শুকনো ডোক গিলল আর জোর করে হাসার চেষ্টা করে বলল, আমি আপনাকে বলি নাই তো, আমি জানি কাকে বলেছিলাম। কাকে বলছিলে? আমি ছাড়া তো আমার মায়ের আর কোনো ছেলে আছে বলে তো আমার জানা নেই। এখন মনে পড়ছে না, পরে মনে করে জানাবো। ওকে, আমি এখন আসি, আদ্রিয়ানি কাঁদছে। বলেই আদ্রিয়ানের পাশ কেটে পালাতে গেলে আদ্রিয়ান তনির হাত ধরে টেনে নিয়ে ওর সামনে দাঁড় করায় আর বলে, ভয় পাচ্ছ টনি? একটা জাম্বুবানকে ভয় পাওয়ার কি আছে? তুমি তো সাহসী মেয়ে, তাই না?
কথাটা বলে আদ্রিয়ান তনিমার দিকে একটু ঝুঁকলে তনিমা দুপা পিছিয়ে যায়। তা দেখে আদ্রিয়ান মুচকি হাসে আর পাশের টেবিলের উপর থেকে একটা চামচ দিয়ে পায়েসের বাটি থেকে 1 চামচ পায়েস নিয়ে মুখে দেয় আর বলে, চিনি বেশি হয়েছে, আমি তো চিনি খাই না, আবার রান্নাও করো তবে চিনি কম দিবে। পায়েস আমার ফেভারিট। আমি ততক্ষণ ফ্রেশ হয়ে আসছি। আর তোমার মন মানসিকতা চেঞ্জ করো তনি। তুমি কি করে ভাবলে আমি তোমাকে? এটা কি ভাবা যায় তনি? তুমি এতদূর পর্যন্ত নিয়েছো। আল্লাহ, তুমি আমাকে নিয়ে নাও না। জানি না আরও কত কিছু ভাবো, আমাকে স্বপ্নে দেখে আবার উল্টাপাল্টা কিছু করো না তো? কি বললেন আপনি? আপনার কি আমাকে এমন মনে হয় নাকি? আর আমি আবার রান্না করতে পারবো না। তাছাড়া পায়েস আপনার জন্য রান্না করিনি, তাহলে কার জন্য করছো শুনি? আন্টির জন্য করেছি। এক্সকিউজ ভালো ছিল, কিন্তু কাজে আসলো না। মানে? মানে হচ্ছে ম্যাডাম, মার ডায়াবেটিস আছে, সাথে মা পায়েস খায় না, আর ডায়াবেটিসের জন্য খেতেও পারবে না। আর এ বাড়িতে একমাত্র আমিই পায়েস খাই, মানে আমার খুব প্রিয়। তাই ম্যাডাম স্বীকার করো তুমি আমার জন্যই করেছো। যদি হ্যাঁ বলি তাহলে তো আর এটা খাবেন না, আমাকে দিয়ে আবার রান্না করাবেন। তুমি শুধু একবার হ্যাঁ বলেই দেখো, তোমার হাতে তো আমি বিষও খেয়ে নিব। তা তো বলবোই। আমি চিনি খাই না, তাই রান্না তোমাকে করতেই হবে। আচ্ছা করছি রান্না, তার আগে আদ্রিনীকে একটু দেখে আসি। তাছাড়া অনেক ভালোবাসা আর যত্ন দিয়ে রান্না করেছিলাম এটা, কি আর করার, খেতে তো পারবেন না। বলেই তনিমা চলে গেল। তনির মুখে ভালোবাসার কথা শুনে আদ্রিয়ান আর কিছু না ভেবে পায়েসের বাটি হাতে নিয়ে খেতে শুরু করলো। তোমার জন্য তো আমি সব করতে পারি আমার জান পাখিটা, আর এটা তো সামান্য মিষ্টি। সম্পূর্ণ পায়েস শেষ করে আদ্রিয়ান রুমে এসে আর টেবিলে ডেস্কের থেকে একটা ওষুধ বের করে খেয়ে নেয়, সাথে বাকি মেডিসিনগুলো বের করে খেতে যাবে তখনই শুনতে পেল আদ্রিনের কান্নার আওয়াজ। ওষুধ রেখে আদ্রিয়ান দৌড়ে গেল তনির রুমে, কিন্তু আদ্রিয়ান আদ্রিনীকে কোলে নেবে কিভাবে? ওর হাতে তো ব্যান্ডেজ করা, গুলি লেগেছে। তারপরও নিজের কথা না ভেবে আদ্রিনীকে কোলে নেয়। এদিকে তনিমা কিচেনে আসে পায়েস রান্না করার জন্য, কিন্তু এসে তো অবাক, বাটির পায়েস উধাও। তনি জেসিকে জিজ্ঞেস করলে জেসি বলে আদ্রিয়ান স্যার খেয়েছেন। আদ্রিয়ান খেয়েছে শুনে তনি গালে হাত দিয়ে দাঁড়িয়ে ভাবে, উনি কেন খেলো? উনি তো বেশি মিষ্টি খান না তাহলে। ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উঠছে, হাঁটতে হাঁটতে রুমে চলে আসে। তনিমার আদ্রিয়ানকে দেখে সন্দেহ হচ্ছে, কারণ আদ্রিয়ান আদ্রিয়ানকে এভাবে কোলে নেয় না, আজ ভিন্নভাবে নিয়েছে। কারণ কি? ওর হাতে কি কিছু হয়েছে? তনি আদ্রিয়ানকে জিজ্ঞেস করলো, আপনি কি ঠিক আছেন? আপনার কি কোথাও সমস্যা হচ্ছে? আমার আবার কি হবে, আমি তো বিন্দাস আছি। আদ্রিয়ান কাজের বাহানা দিয়ে আজ নিজের রুমেই বন্দি হয়ে আছে, কারণ আদ্রিয়ান খুব স্মার্ট। ওর মনে হচ্ছে তনি ওকে সন্দেহ করছে, হাতে কিছু হয়েছে নিয়ে। সন্ধ্যায় আদ্রিয়ান ব্ল্যাক কফি খায়, আর কিছুক্ষণ আগে জেনি কফি নিয়ে গেছে। কফির মগটা হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সামনে খোলা মাঠের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে। ঠিকই তখনই ফোন বেজে কফির মগ পাশের টেবিলের উপর রেখে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে দেখে আবির কল দিয়েছে। কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আবির বলল, কী রে, তুই ঠিক আছিস তো? বুঝলাম না, ভোরে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি আর সারাদিনে একটাও কল দিলি না। জানিস কত টেনশন হচ্ছিল? তাছাড়া তোর গুলি লেগেছে, আল্লাহ রহমতে গুলিটা তোর হাতের সাইড কেটে চলে গেছে, আর নয়তো বুঝতে পারছিস কি হতো? ওইসব কথা ছাড়, এখন এটা বল, জানতে পেরেছিস ইন্দ্র কোথায় মুখ লুকিয়ে আছে? খোঁজ পেয়েছিস? না রে ভাই, ইন্দ্রর হেলিকপ্টার কোন দিকে গেছে আমরা টেস্ট করতে পারিনি। আকাশে উঠতেই আকাশে মেঘের মধ্যে হারিয়ে যায়। পালাবে কোথায় ঠিক খুঁজে বের করব। আর যে উকিলের কথা বলছিলাম, হ্যাঁ, উকিলের সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি। ওই হালায় 1 নম্বরে ঘুষখোর। যখন যার কেস হাতে নেয় তার থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, আর মিথ্যে প্রমাণ দিয়ে কেস জিতে যায়। এরপর ওই উকিলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় কর, আর সাথে ভিডিও। আজ থেকে 3 দিন পর মিস্টার জামাল ভাইয়ের ছেলের কেসের জন্য ওনার পুরো বাংলাতে যাবে। ওইখানে নিশ্চিত কোনো না কোনো প্রমাণ উকিলের বিরুদ্ধে পেয়ে যাবি। বুঝতে পেরেছি আমাদের কি করতে হবে, কিন্তু তুই কি করতে চাচ্ছিস বলতো? ওদের সাথে আমাদের তো কোনো শত্রুতাও নেই, তাহলে এত কিছু কেন করছিস? শত্রুতা আছে আবির, এত কিছু ফোনে বলা যাবে না, সরাসরি বলবো। আর যা বলেছি
তাই এখন কর, এখন রাখছি। আদ্রিয়ান দুই হাঁটুর মাঝখানে দুই হাত ভাঁজ করে মুষ্টিবদ্ধ করে আছে আর ভাবছে ইন্দু গেল কোথায়। চোখ বন্ধ করে কল্পনা করছে ওই দিন রাতের কথা। ওইদিকে রাতে আদ্রিয়ান বাড়ি থেকে বের হতেই পেছন থেকে 3টা গাড়ি ওকে ফলো করে। কিছুক্ষণ দূরে গিয়ে আদ্রিয়ান হঠাৎ গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নেমে গাড়ির সামনে এসে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওই দিক দিয়ে 3টা কালো গাড়ি এসে আর আদ্রিয়ানের সামনে থামে। 2টা গাড়ি থেকে 2জন কালো পোশাক পরা লোক নামে আর আরেকটা গাড়ি থেকে অনেকগুলো কালো পোশাক পরা লোক নামে। 2জন লোক সামনে হাঁটছে, বাকিরা পেছনে। পেছনের লোকদের হাতে বন্দুক আছে। চাঁদের চাঁদনি আলোয় সবটা দেখা যাচ্ছে। লোকগুলো আদ্রিয়ানের সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাকি 2জন বলতে শুরু করে, ইন্দু আমাদের সাথে বেইমানি করেছে। আমাদের কোম্পানির গোডাউনে কয়েকটা ট্রাক নিয়ে গেছে আর সব কিছু ট্রাকে ওঠাচ্ছে। সিক্রেট গুপ্তচর থেকে খবর পেলাম আমাদের এখন গোডাউনের দিকে যেতে হবে। আবির ঠিক বলেছে, আর এজন্যই তোকে এত রাতে কল দিয়ে এখানে আসতে বলেছি। আমার সাথে বেইমানি করার ফল খুব ভয়ানক, আর এর শাস্তি ইন্দ্রকে ওর জীবন দিয়ে চুকাতে হবে। যা, গাড়িতে ওঠ আর চল। রাত্রিবেলা পুরো রাস্তা ফাঁকা। এইদিকে রাস্তার 4টা গাড়ি ফুল স্পিডে চলছে, মনে হচ্ছে কার রেস চলছে। 30 মিনিট পর গোডাউনে আদ্রিয়ান ওরা চলে আসে আর এসেই দেখে আবিরের বলা কথাগুলো সত্য। ইন্দ্র আর ওর সাথে 3জন লোক একসাথে হাত মিলিয়ে ওর গোডাউন খালি করছে। আদ্রিয়ান চোখ দিয়ে ইশারা করতেই এদিকে আবির পুলিশ স্টেশনে কল দেয়। আরও একবার হাত দিয়ে ইশারা করতেই এদিক থেকে শ্যুট আউট শুরু করে। শ্যুট আউটের ইন্দোর অনেক কর্মচারী মারা গেল। ইন্দো শ্যুট আউটের শব্দ শুনে বাহিরে আসে আর আদ্রিয়ান ওদেরকে দেখে ইন্দ্র আর ওর 3জন সাথী ও আদ্রিয়ানদের দিকে গুলি করছে, কিন্তু ইন্দোর লোক ছিল না। আর আদ্রিয়ান ওর সাথে এখন লড়তে গেলে নিশ্চিত মরতে হবে ভেবেই গোডাউনের ভেতরে ঢুকে পড়ে। গোডাউনের পেছনে হেলিকপ্টার আগে থেকেই রাখা ছিল। গোডাউনের পেছনের গেট দিয়ে দৌড়ে হেলিকপ্টারে উঠে যায় আদ্রিয়ান। ওরা দৌড়ে পেছনে যেতে যেতে হেলিকপ্টার উড়ে যায়। আকাশ থেকে ইন্দ্র বন্দুক তাক করলো আদ্রিয়ানের দিকে আর সাথে সাথে গুলি করলো। ভাগ্য ভালো ছিল আদ্রিয়ানের গুলি বুকে না লেগে হাতের সাইডে লাগে আর অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। গুলি যে হাতে লেগেছে সে হাত অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে আদ্রিয়ান। কিন্তু রাতের অন্ধকারে হেলিকপ্টার কোন দিক গেছে আর কালো মেঘের জন্য বুঝতেও পারছে না, কিন্তু হেলিকপ্টারের আওয়াজ শুনছে। আদ্রিয়ান ওর গুলি লাগায় আবির ও আদ্রিয়ানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। গুলি হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। না, আমাকে হসপিটালে নিতে হবে না, আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে চল। ওইখানেই ডাক্তারকে ডেকে নিস, আর এখান থেকে তাড়াতাড়ি চল, যে কোনো সময় পুলিশ চলে আসবে। তারপর প্রহর আর আবির আদ্রিয়ানকে নিয়ে আদ্রিয়ানের 2nd ফ্লোরে নিয়ে যায়। পুলিশ কিছুক্ষণ পর চলে আসে আর এসে দেখে লাশের ছড়াছড়ি। তাদের বুঝতে বাকি নেই এখানে কি হয়েছে। সকালে পুলিশ আদ্রিয়ানকে কল দিয়েছিল। আদ্রিয়ানের বদলে পুলিশের সাথে প্রহর আর আবির দেখা করতে যায়। এমনকি যে নাম্বার থেকে কল দিয়েছে সে নাম্বারটাও পুলিশের বন্ধ পায়। কে বা কারা এত কিছু করেছে পুলিশ খোঁজ করেছে। চোখ খুলে আদ্রিয়ান বলল, ইন্দ্র এত সহজে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকার ছেলে নয়, আমাকে সবকিছুর জন্য আগে থেকে রেডি থাকতে হয়। ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে থেকে মিসেস আদিবা বললেন, কিসের জন্য রেডি থাকতে হবে তোকে? মিসেস আদিবার ভয়েস শুনে সাথে সাথে আদ্রিয়ান দরজার দিকে তাকালো আর বলল, কিসের জন্য মানে হচ্ছে সবসময় সব রকমের পরিস্থিতির জন্য। জানি না তো, ভাবি কি হবে তাই। ও আচ্ছা। ছেলের কথায় তেমন গুরুত্ব দিলেন না মিসেস আদিবা। কিছু একটা বলতে এসেছিলেন কিন্তু ভুলে গেছে বলে চলে যান। 2 দিন লেগে যায় আদ্রিয়ানের সম্পূর্ণ সুস্থ হতে। 2 দিন পর আদ্রিয়ান আদ্রিনাকে নিয়ে পুরো বাড়ি ঘুরছে, খেলছে, কথা বলছে, দুষ্টুমি করছে। আদ্রিয়ান খাবার বাদ দিয়ে গোসল করানো থেকে শুরু করে ঘুম পাড়ানো পর্যন্ত সব আদ্রিয়ানই করে।
আদ্রিয়ান বিছানার উপর বসে কোলের উপর নিয়ে হাত দিয়ে খেলছে আর কথা বলছে। এদিকে আদ্রিনী হু হু করতে করতে নিচ দিয়ে সুজা আদ্রিয়ানের কোলে হিসু করে দেয়। প্রিন্সেস, এটা তুমি কি করলে? মামনি, ভিজিয়ে দিলে তুমি আমাকে। এবার তোমাকে চেঞ্জ করতে হবে। তার আগে তোমাকে তোমার আম্মুর কাছে দিয়ে আসতে হবে। চলো, তোমার আম্মুর রুমে যাই। কথাটা বলে আদ্রিনীকে কোলে নিয়ে আদ্রিয়ান রুম থেকে বের হলো আর তনিমার রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। রুমে ঢুকতে যাবে তখনই সামনে চোখ পড়ল। তনিমা ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল তাওয়াল দিয়ে মুছছে আর ভেজা চুল দিয়ে টপ টপ পানি ঝরে ফ্লোরে পড়ছে। আদ্রিয়ান এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে তনির দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ানের ইচ্ছে করছে এখন গিয়ে তনির পেছন থেকে জড়িয়ে ধরে ওর ভেজা চুলে মুখ গুজে দিয়ে ভেজা চুলের ঘ্রাণ নিতে। ইচ্ছুপটা তীব্র গতিতে বেড়েই যাচ্ছে। তনি তাওয়ালটা পাশে রেখে দেয়, তারপর কাজল হাতে নিয়ে চোখে কাজল দিচ্ছে। আজ তনির খুব ইচ্ছে করছে চোখে কাজল দিতে, কেন জানে না। এদিকে দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে আদ্রিয়ান তনিকে দেখছে। আর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকলে আদ্রিয়ান ওর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। আদ্রিয়ানি হঠাৎ কেঁদে ওঠে। আদ্রিয়ান চমকে যায়। তনিমা আদ্রিয়ানের কান্নার শব্দ শুনে পেছনে ঘুরে তাকায়। আদ্রিয়ান পর্দার আড়ালে দাঁড়িয়ে হালকা কাশি দেয়। সাথে সাথে তনিমা পাশ থেকে ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। আদ্রিয়ান রুমে এসে বলে, আদ্রিয়ানিকে প্যাম্পাস পরানো হয়নি, ও এখনো প্রস্রাব করে দিয়েছে, তাই ওকে দিতে আসলাম। তুমি ওর ভেজা চেঞ্জ করো, আর ততক্ষণে আমি চেঞ্জ করে আসছি। তনিমা আদ্রিয়ানের প্যান্টের দিকে তাকিয়ে দেখে প্যান্ট ভেজা আর মাথা নাড়ালো। আদ্রিয়ান তনির চোখের দিকে তাকিয়ে আছে। তনিমা আদ্রিয়ানের প্যান্টের দিকে তাকিয়ে থেকে হেসে দেয়। তনিকে হাসতে দেখে জিজ্ঞেস করলো, তুমি হাসছো কেন? কই, আমি হাসছি না তো। হাসি থামানোর চেষ্টা করে উত্তর দিল, কিন্তু হাসি থামলো না যে। এই তো, তুমি আবারও হাসছো, কিন্তু কেন হাসছো বলো? একটুও মিথ্যা বলবো না তনি। আসলে দাঁড়াও তো। আদ্রিয়ানকে আর কিছু বলতে না দিয়ে তনি বলল, আমি তো দাঁড়িয়ে আছি, আবার কিভাবে দাঁড়াবো? স্টুপিড। কি বললেন? বলছিলাম তো দাঁড়াও। তুমি তোমার শোধ আসল বাদ দিয়ে সরাসরি কথা বলো, হাসছো কেন? ও, এই কথা সত্যি বলবো? হ্যাঁ, সত্যি বলো, মিথ্যা শোনার জন্য অন্তত দাঁড়িয়ে নেই। আপনার প্যান দেখে মনে হচ্ছে আদ্রিনী নয়, আপনি ডট ডট ডট। সেটা ভেবেই আমার হাসি আসছিল, আর আমিও হাসছিলাম। শুনেছেন এখন হ্যাপি? এখন যান। আদ্রিয়ান তনিমার কথা শুনে হা হয়ে গেল, কি বলবে। আর কোনো কিছু না বলে জোর করে হাসি দিয়ে চলে গেল। 3 দিন পর কোর্টে উকিল আরিফ হাসানকে পুলিশ অ্যারেস্ট করেছে আর সারা জীবনের মতো বহিষ্কৃত করা হয়েছে। আর কখনো ওকালতি করতে পারবে না। কোর্টের বাহিরে নিয়ে আসলে মিডিয়ার লোকেরা ঘেরাও করে আর অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে। কিছুক্ষণ আগে আরিফ হাসান ওনার মক্কেলকে নির্দোষ সাবিত করতে গেলে বিপরীত পক্ষ উকিল ওনার বিপক্ষে কিছু প্রমাণ আদালতে জমা দেয়। এতদিন যা যা করেছে সব কিছুই এখানে আছে। একটা পেনড্রাইভ, সেটা অন করতেই দেখা যাচ্ছে আরিফ হাসানের ঘোষের টাকা নিতে। আরও ওনাদের সমস্ত কথোপকথন সব কিছু ভিডিওতে জজ শুনছে। ভিডিওতে আরিফ হাসান বলছেন, চিন্তা করবেন না, আপনার থেকে এতগুলো টাকা ঘুষ নিয়েছি। আপনার ছেলে যতই দোষী হোক, আমি ওকে নির্দোষ প্রমাণ করে বের করে আনবই। আর এর আগেও আমি এই কাজ অনেকবার করেছি, কেস আমি জিতেছি। চিন্তা করবেন না, কাল দুপুরে লাঞ্চ বাড়িতে আপনি আপনার ছেলের সাথেই করবেন। আজ আসি। ভিডিওটা শেষ হতে জজ আরিফ হাসানের দিকে চোখ ভরে ভরে করে তাকালেন আর ওনাকে ওনার পদ থেকে বহিষ্কৃত করলেন, সাথে 20 বছরের জেল দিলেন। এদিকে আসামি দোষী প্রমাণ হলো, ওকে আগামীকাল সকাল 10টায় মৃত্যু ঘোষণা দিয়েছে। এই নিউজ সকল টিভি চ্যানেলে দেখাচ্ছে কিভাবে একজন উকিল এতদিন চিটিং করেছিল, বাটপারি করেছিল, ঘুষ খেয়ে নির্দোষীকে শাস্তি পাওয়াতো আর দোষীকে মুক্তি পাইয়ে দিত। এসব ইত্যাদি ইত্যাদি বলছে জার্নালিস্টরা। এদিকে আবির আদ্রিয়ানকে কল দিয়ে নিউজটা বলছে। আদ্রিয়ান পায়ের উপর থেকে ল্যাপটপ সরিয়ে বেডের উপর রেখে হেঁটে বারান্দায় চলে আসে। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে শুধু
আবিরের কথাগুলো শুনছে আর দু চোখ চিলের মতো ছোট করে নিল, ঠিক যেমন চিল শিকার ধরার সময় করে। চোখ ছোট করে ঠোঁটের কোণে হালকা হাসি দেয়, বলে কল কেটে দেয়। এদিকে পরপর দুইটা ঘটনা ওনা সহ্য করতে পারছে না। রুদ্র ভাবছে এইসব কি শুধুই কাকতালীয় নাকি কারোর ষড়যন্ত্র। আজও তনিমা খবর দেখে অবাক হন, কারণ চর যাই হোক আরিফ সাহেবকে ভালো অ্যাডভোকেট ভেবেছিল তনি, কিন্তু উনি তো অমানুষ বের হলেন। দেরিতে হলেও সত্যি তো সবার সামনে এলো। এদিকে মিসেস আদিবা, তনিমা, আদ্রিয়ানকে নিয়ে ওদের জীবন ভালোই চলছে। এখন তো তনি আদ্রিয়ানকে তুমি বলে সম্বোধন করে, আরও ক্লোজ ফ্রেন্ড হয়েছে ওরা। সব কিছুই ঠিক চলছে পারফেক্ট। মাঝে মাঝে আদ্রিয়ান তনির আড়ালে তনির দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু তনি দেখে না। দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে যায়। এখন আদ্রিনীর বয়স 10 মাস। গুটি গুটি পায়ে আদ্রিনী একটু একটু দাঁড়ানোর চেষ্টা করে, যা পায় তাই ধরে দাঁড়াতে চায়, তবে 5 সেকেন্ডের বেশি টিকতে পারে না, পড়ে যায়। সবার আদরে আদ্রিনী বড় তো হচ্ছে, সাথে গুলুমুলুও। আদ্রিনী তো আদ্রিয়ানের চোখের মণি। আদ্রিয়ান আদ্রিনী বলতে পাগল, আর আদ্রিনীও কিছু কিছু কথা বলে, স্পষ্ট না তবে বলে। কথাগুলো বোঝা না গেলেও শুনতে বেশ লাগে। 9 মাস 9 দিন পর রাত বাজে 11টা 11 মিনিট। রাস্তায় তেমন লোকজন নেই। স্কুটি চালিয়ে বাড়ি ফিরছেন আহাদ হাসান, আর হঠাৎ মালবাহী ট্রাকটি এসে ধাক্কা মারে স্কুটি সহ আরিফ হাসান ছিটকে পড়ে যায় কিছুটা দূরে। সাথে সাথে ট্রাকটা অন্য পথে চলে যায়। আরিফ হাসান সাথে সাথেই স্পট ডেড। এদিকে রাত 1টা বেজে গেছে, এখনও রুদ্র বাবা ফিরে আসছে না দেখে চিন্তিত হয়ে পড়ে রুদ্রর মা সাহেরা খাতুন। রুদ্র ওর মাকে অনেক শান্ত করার চেষ্টা করে আর বলে, বাবার কিছু হয়নি, চলে আসবে। কি চলে? তখনও বলেছিলি আমার স্বয়ং চলে আসবে, তোকে খুঁজতে যেতে বলেছিলাম, কিন্তু তুই চাসনি। চলে আসবে বলে ঘরে বসেছিলি, আর আমার ছেলেটাকে কেউ মেরে ফেললো, আর পুলিশরাও ধরতে পারছে না খুনিকে। এদিকে আজ আবার তোর বাবার খোঁজ নেই। এত লেট কখনো তোর বাবা করে না, আর ফোনটাও বন্ধ রে। বাবা দুশ্চিন্তায় এমনি চলে আসে। সারা রাত উঠোনেই কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেলেছে। পরের দিন সকাল 7টা 15 মিনিট। রুদ্র এলাকায় হাঁটছে আপন মনে, আর গুনগুন করে গান গাইছে। আর তখনই এলাকার শত লোক মেন রোডের পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে দেখে কৌতূহলবশত রুদ্র ভিড় অপেক্ষা করে সামনে এলো। আর সামনে এসেই বাবা বলে চিৎকার করে পাশে বসে গালে হাত দিয়ে কাঁদতে শুরু করলো। পাশে থেকে একজন লোক বলে উঠল, লাশটাকে ধরবেন না, অ্যাক্সিডেন্ট কেস। আমরা পুলিশ খবর দিয়েছি, এখনই চলে আসবে পুলিশ। চুপ করুন, ইনি আমার বাবা, আর আমার বাবার এই অবস্থা, আমি পুলিশের জন্য অপেক্ষা করব। কি বলছেন কি আপনারা? কিছুক্ষণ পর পুলিশ আসে আর তদন্ত করে দেখে এটা অ্যাক্সিডেন্ট। গাড়ি করে লাশ সহ রুদ্রকে বাড়ি নিয়ে আসে। আরিফ হাসানের ডেড বডি বাড়ির উঠোনে রাখা আছে, শত শত মানুষ দেখতে আসেছে। এদিকে জনম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে একবার সেন্স হারিয়ে ফেলেছে। সবাই ধরে পানি টানি দিচ্ছে, আবার জ্ঞান ফিরে আসে, তারপর আবারও কান্না শুরু করে দিচ্ছে। পাড়া প্রতিবেশী বলাবলি শুরু করছে, বাড়ির বউটা লক্ষ্মী ছিল, বউটাকে অত্যাচার করে বের করে দিয়েছো গো রৌদ্রর মা। তারপর থেকেই তোমার সংসারে নজর লেগেছে। প্রথমে ছোট ছেলেকে হারালে, তারপর তোমার দেবর জেলে গেল, এখন স্বামী হারালে। না জানি ভবিষ্যতে আরও কত কি হয় তোমার সাথে। চুপ করো তোমরা। সান্ত্বনা দিতে আসছো নাকি কাটা গায়ে নুন ছিটে দিতে আসছো? যাও এখান থেকে সবাই। লাঠি ভেঙে গেছে কিন্তু তবুও মচকাবে না, চলো রে সবাই। এদিকে তনিমা রুদ্রর বাবার অ্যাক্সিডেন্টের খবর শুনতে পেরে অনেকটাই ভেঙে পড়েছে। আর আদ্রিয়ান টনিকে এইভাবে দেখতে পারছে না। 2 দিন পর টনি গার্ডেনে বসেছিল, আদ্রিনীর জন্য খাবার ঠান্ডা করছে। আদ্রিনী কাঁদছে, তাই মিসেস আদিবা ওকে কোলে নিয়ে পাশেই দুলিয়ে ধুলিয়ে কান্না থামাচ্ছে। এইদিকে গাড়ি হর্ন বাজার শব্দ ভেসে আসে। নিশ্চিত আদ্রিয়ান বাড়ি ফিরে এসেছে। আদ্রিয়ান সোজা গাড়ি থেকে নেমে গার্ডেনের দিকে আসছে, আর এসে দূর থেকে আদ্রিনীকে প্রিন্সেস বলে ডাক দেয়। আদ্রিনীও আদ্রিয়ানের ভয়েস শুনে পেছনে ঘুরে তাকিয়ে হাসে।
আদ্রিয়ান দৌড়ে এসে আদ্রিনীকে কোলে নেয়। কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটার পর আদ্রিয়ান তনির পাশে বসে আর তনিকে বলে, টনি, একটা কথা বলবো? বলো। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, আর আদ্রিয়ানও এখন বড় হচ্ছে, মাই ওকে দেখতে পারবে। তুমি একটা কাজ করতে পারো। আমি বুঝতে পারছি না তোমার কথার মানে। আর আমি কি কাজ করব? আমার বিয়ের কাজ করবে? তনিমা অবাক হয়ে চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কি? এত বড় হা করার কি আছে? আর চোখ দুটো ছোট করো, এখনই বেরিয়ে যাবে। সাথে সাথে তনিমা স্বাভাবিকভাবে আদ্রিয়ানের দিকে তাকালো। কি হলো ম্যাডাম, বলো, হবে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? অফকোর্স, এটা তো আমার ড্রিম। বাট আদ্রিনী? কি আদ্রুনি? ওকে নিয়ে তোরা চিন্তা করিস না, আমি আছি তো। কাল থেকে তোমার জয়েনিং, সকালে রেডি থেকো। বলেই সবার কাছ থেকে উঠে বাড়ির ভেতরে চলে গেল। পরের দিন সকাল সকাল তনিমা ঘুম থেকে উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানায় আর তারপর রুমে এসে আদ্রিনীকে খাইয়ে নিজেও রেডি হয়ে যায়। ততক্ষণে আদ্রিয়ান ও মিসেস আদিবা ঘুম থেকে উঠে নিচে চলে যায়। অফিসের পর যাওয়ার জন্য আদ্রিয়ান তনিমার জন্য সাদা টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট নিয়ে এসেছে কালকেই। প্যান্ট শার্ট পরে কোলে আদ্রিনীকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে তনিমা। আদ্রিয়ান মোবাইলে চোখ বোলাতে বোলাতেই হঠাৎ এক নজর সিঁড়ির দিকে তাকালো আর সাথে সাথে চোখ সরিয়ে নিল। 2 সেকেন্ড পর আবারও তাকালো, তাকিয়ে দেখে তনিমাকে। শার্ট প্যান্ট পরেও তনিকে অপরূপ সুন্দর লাগছে। তনি যাই পরে তাতেই কেন সব কিছুতেই ওকে সুন্দর লাগে। মিসেস আদিবা ছেলের দিকে লক্ষ্য করে খুক খুক করে কাশি দিচ্ছেন। সাথে সাথে আদ্রিয়ান অন্যদিকে ঘুরে গেল। তিনজনে একসাথে ব্রেকফাস্ট করে আদ্রিনীকে মিসেস আদিবার কোলে দিয়ে আদ্রিয়ান তনিমা দুজনেই গালে চুমু দিয়ে বেরিয়ে পড়ে। ফার্স্ট ডে অফিসের প্রথম তনিমা একটু আনইজি ফিল করলেও পরে আদ্রিয়ানের সাপোর্টে নর্মালভাবে সবার সাথে পরিচয় হয়। কোম্পানি এমডি তনিমাকে ওর সম্পূর্ণ কাজ বুঝিয়ে দেয়। অফিসের প্রথম দিন তনিমা বেশ ভালোই লাগে, তবে মাঝে মাঝে আদ্রিনীর কথা ভাবে এই বুঝে আম্মু বলে কাঁদছে। ফার্স্ট ডে তাই আদ্রিয়ান তনিকে নিয়ে বাড়ি চলে আসে। গাড়িতে অনেক কিছুই আদ্রিয়ান জিজ্ঞেস করে তনিমাকে, ঠিকঠাক উত্তর দেয়, ওর কোনো সমস্যা নেই, সবাই খুব ভালো, এই ইত্যাদি ইত্যাদি। তনিকে বাড়িতে নামিয়ে দিয়ে আদ্রিয়ান চলে যায়। তনিমা অবশ্য জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে, কখন আসবে। আদ্রিয়ান বলে, আমার জন্য তোমরা কেউ অপেক্ষা করো না, আমি সঠিক জানি না আমি কখন আসব। তোমরা রাতে খেয়ে শুয়ে পড়ো, আমার কাছে এক্সট্রা চাবি আছে, আসছি। আদ্রিয়ানের চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তনি বাড়ির ভেতরে চলে আসে। পুরো বাড়ি নিশ্চুপ, কিন্তু কেন জানি হাঁটতে হাঁটতে রুমে চলে যায় আর গিয়ে দেখে আদ্রিনী ঘুমাচ্ছে আর মিসেস আদিবা পাশে বসে হাদিসের বই পড়ছে। তনিকে দেখে বইটা বন্ধ করে পাশে রাখলো। তনিমা কাঁধে থেকে সাইড ব্যাগটা সোফার উপর রেখে মিসেস আদিবার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিসেস আদিবা তনির মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, অফিসের প্রথম দিন কেমন কাটলো? তনিমা বলল, দিন তো খুব ভালো কেটেছে, তবে তোমাদেরকে খুব বেশি মিস করেছিলাম। আদ্রিয়ান আসেনি? এসেছিল, আমাকে নামিয়ে দিয়ে চলে গেল আর বলে গেল আমরা যেন খেয়ে নিই, ওর আসতে লেট হবে। মানে আজকেও আসবে গভীর রাতে? আচ্ছা আন্টি, তোমার ছেলে এমন কেন বলো তো? কেমন রে মা? কেমন জানি রহস্য ঘেরা বই মনে হয় আমার কাছে। মানে কি হয়েছে? কিছু হয়নি, তবে আমার কেন জানি আদ্রিয়ানকে মাঝে মাঝে অন্য আদ্রিয়ান মনে হয়। ও আমার থেকে কিছু লুকাতে চাইছে মনে হয়। মিসেস আদিবা এক দৃষ্টিতে তাকিয়ে তনিমার কথাগুলো শুনছে আর বলছে, তোর মাথায় ওইসব উদ্ভট কথা যে কোথা থেকে এসে ভর করে আল্লাহ জানে। রাতে তনিমা আর মিসেস আদিবা খেয়ে শুয়ে পড়ে। বিছানায় শোয়ার সাথে সাথেই তনিমা ঘুমিয়ে পড়ে। এইদিকে আদ্রিয়ান দুজন লোকের সামনে বসে আছে, হাতে পিস্তল, পেছনে আবির আর প্রহর দাঁড়িয়ে আছে। এই দুজন 10 মাস আগে সেই দিন ইন্দোর সাথে পার্টনারে ছিল। আদ্রিয়ান ওদের কাছে ইন্দোর ঠিকানা চাইলে ওরা বরাবর মিথ্যে বলছে। বারবার একই প্রশ্ন করে উত্তর না পেয়ে রাগ উঠে যায়, তেমনি আদ্রিয়ানের মাথা গরম হয়ে যায়। চেয়ার থেকে হঠাৎ লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চেয়ারটাকে একটা লাথি মারে। সাথে সাথে ওরা দুজন ভয় পেয়ে যায়। আদ্রিয়ান সোজা দাঁড়িয়ে ওদের দুজনের দিকে পিস্তল তাক করে, একজনের পায়ে আরেকজনের কপালে
শ্যুট করে। দ্বিতীয় নাম্বার লোক সাথে সাথেই মারা যায়। প্রথম লোক সেটা দেখে ভয়ে কেঁদে দেয় আর গড় করে ইন্দু সম্পর্কে সব বলে দেয়, যা যা জানতো। কিন্তু তার মাঝে আরও একটা কথা হচ্ছে, ইন্দ্র বাংলাদেশে নেই। কোন দেশে আছে সেটা ইন্দ্র ছাড়া কেউ জানে না। এমনিও দেশে কবে ফিরবে সেটাও আমি জানি না। এমনকি আমাদের ধোকা দিয়ে ইন্দ্র আমাদের সমস্ত টাকা পয়সা প্রপার্টিও নিজের নামে করে নেয়। আমাদের মদের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে আমাদের সাইন নিয়ে নেয়, আর সেদিন রাতেই দেশ ছেড়ে পালিয়ে যায়। এর থেকে বেশি আমরা কিছুই জানি না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার ছোট ছোট বাচ্চা আছে। আদ্রিয়ান চুপটি করে হাসলো। যা ছেড়ে দিলাম, জিলে আপনি জিন্দেগি। পাশ থেকে আবির আর প্রহর বলল, তুই সত্যি ওকে ছেড়ে দিচ্ছিস? তুই জানিস ওকে ছেড়ে দিলে কি হবে? হুশ, চল সব এখান থেকে। দ্বিতীয় লোকটাকে চেয়ারে বেড়েই সবাই রুম থেকে বেরিয়ে যায়। একটা পুরনো বাংলা বাড়ি, শহর থেকে অনেকটা দূরে একটা পুরনো ভাঙা বাড়ি। আশেপাশে শুধু জঙ্গল, ভুলেও এদিকে কোনো মানুষ আসবে না। খুব ভয়ঙ্কর জায়গা, জঙ্গল ছাড়া আর কিছুই নেই তার মধ্যে এই বাড়ি। বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে সবাই, আর সবার সামনে আদ্রিয়ান ওর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বাড়ির চারপাশ দেখছে। কিছুক্ষণ পর আবার আবির বলল, আদ্রিয়ান আরেকবার ভেবে দেখ, সত্যি ছেড়ে দিবি? একটা ডেভিল হাসি দিয়ে আদ্রিয়ান বলল, আদ্রিয়ান চৌধুরীর সাথে যে বেইমানি করে তাদেরকে আদ্রিয়ান চৌধুরী কখনো ছেড়ে দেয় না। বেইমানের শাস্তি তো অবশ্যই পাবে। কথা বলার পেছনে ঘুরে ভ্রুকুসকে ইশারা করতেই তিনজন কালো পোশাক পরা লোক পুরো বাড়িতে কেরোসিন ছড়িয়ে দিচ্ছে। বাড়িতে কেরোসিন দেওয়া হলে মুখে শীষ বাজাতে বাজাতে বাড়ির কিছুটা সামনে গিয়ে হঠাৎ মেসের বক্স থেকে একটা কাঠি বের করে আগুন জ্বালিয়ে বাড়ির দিকে ছুঁড়ে মারে, আর চোখের পলকে পুরো বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আদ্রিয়ান মুচকি হাসি দিয়ে বলল, শত্রু শত্রুই হয়, আর শত্রুকে পিছন থেকে ছুরি মারার জন্য কখনো বাঁচিয়ে রাখতে নেই। কথাটা শেষ হতেই শার্টের কলার থেকে কালো চশমা বের করে চোখে দিয়ে চুলে হাত বুলিয়ে স্টাইল নিয়ে হাঁটতে শুরু করলো। দীর্ঘ 1-3 ঘন্টা ড্রাইভ করে বাড়ি ফিরে আসে। অন্ধকারে ফোনের লাইট জ্বালিয়ে নিজের রুমে চলে আসে। রুমে এসে তাওয়াল নিয়ে সোজা বাথরুমে চলে গেল। দীর্ঘ 1 ঘন্টা ধরে বাথরুমে শাওয়ার নিচ্ছে। 1 ঘন্টা পর শুধু টাওয়াল পরে বাথরুম থেকে বেরিয়ে আসে। চোখ দুটো লাল হয়ে গেছে। কয়েক ঘন্টা আগের আদ্রিয়ানের এখনকার আদ্রিয়ানের কোনো মিল নেই। দুটো পুরো ভিন্ন মানুষ মনে হচ্ছে। শরীর থেকে টপটপ পানি পড়ছে। ভেজা চুলগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে আলমারির সামনে এসে একটা ব্লু রঙের শার্ট আর কালো প্যান্ট পরে নেয়। আলমারির ড্রয়ার থেকে একটা চাবি হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায় 3 তলায়। এদিকে তনিমার ঘুম ভেঙে যায়। বিছানার পাশে টেবিলের উপর হাত দিয়ে গ্লাস নেয়, কিন্তু গ্লাসটা ফাঁকা, একটুও পানি নেই। কিন্তু তনির পানি পিপাসায় গলা কাঠ হয়ে গেছে, পানি খেতেই হবে। বিছানা থেকে উঠে রুম থেকে পানির বোতলটা নিয়ে বের হয়। রুম থেকে বের হতেই তনিমার চোখ গেল উপরে 3 তলার ওই দিকে। সবার যাওয়া বারণ, কেউ যায় না। আর তনি এই বাড়িতে এসেছে 11 মাস, আজ পর্যন্ত 3 তলায় কাউকে যেতে দেখেনি। আর উপরে যাওয়া নাকি নিষিদ্ধ। তাহলে এত রাতে উপর থেকে লাইট কেন জ্বলছে? কে অন করেছে? উপরে কি কেউ গেছে? কিন্তু কে? ভাবতে ভাবতেই তনিমা উপরে চলে গেল। এখানে তেমন কিছুই নেই দেখে নিচে চলে যাবে, তখনই দূর থেকে কারো কথার আওয়াজ ভেসে আসে। কিন্তু রুম থেকে সেটা অজানা কথার আওয়াজ শুনে তনিমা বুঝতে পারে সে কে। তাই কোন রুম থেকে কথা ভেসে আসছে সে রুম খুঁজতে লাগলো। তনি প্রত্যেকটা রুমের সামনে গিয়ে কান পেতে শুনছে। কথার আওয়াজ শুনে মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। কথা বলতে অনেক দীর্ঘ যন্ত্রণা বুকে চেপে ধরে রাখছে। কথা বললে যেমন হয় তেমন শোনা যাচ্ছে। তনিমা খুঁজতে খুঁজতে একটা রুমের সামনে চলে আসলো। রুমের ভিতরে আলো জ্বলছে। লাইটের নয়, আগুন জ্বালানোর আলো আসছে, সাথে পোড়া গন্ধ আসছে। আদ্রিয়ান এতক্ষণ কিছু একটা বলেছিল, এখন তো কাঁদছে, মনে হচ্ছে আর বলছে। খুব বেশি ভালোবাসি তোমায়, কিন্তু তোমাকে কখনো বলতে পারবো না আমার তুমি কখনো আমার হবে না। প্রিয়, তুমি কি আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখো না? প্রিয়, খুব বেশি ভালোবাসি, নিচের থেকেও বেশি প্রিয়, তুমি কি বুঝো না? বলেই পাশে থাকা কিছু একটা লাথি মারলো আর জোরে শব্দ হলো। দরজার আড়াল থেকে তনি ভাবছে আর বিড়বিড় করে বলল, আদ্রিয়ান কি কখনো কাউকে ভালোবাসতো? কে এই প্রিয়? কাকে আদ্রিয়ান নিজের থেকেও বেশি ভালোবাসে? আর কার জন্যই বা এত কষ্ট পাচ্ছে?
আমাকে সব জানতেই হবে, খুঁজে বের করতে হবে সেই মেয়েটাকে। এর মধ্যেই ভেতর থেকে আবার আওয়াজ আসছে। আমাকে এখন রুমে যেতে হবে। আদ্রিয়ানের কথা শুনে তনিমা সাথে সাথে দিল দৌড়। আর এই দৌড় কি সেই দৌড়? একেবারে ভুয়া দৌড়। খিচ্চা দৌড়, এত জোরে দৌড় দিচ্ছে তনিমা ঠিক তখনই সিঁড়িতে পা পিছলে ধূপ করে পড়ে যায়। ব্যথা পেয়েছে কোমরে প্রচুর। ওইদিকে দরজা খোলার শব্দ শুনে মুখ চেপে ধরে কোনো মতে কোমর ধরে নিল। আবারও উড়াধুরা দৌড়। এক দৌড়ে রুমে চলে আসে আর ঠাস করে দরজা আটকে দেয়। আর মাজা দৌড়ে রুমে বসে পড়ে আর বলতে শুরু করে, আল্লাহ গো, আমার মাজা বুঝি ভাঙ্গেই গেল গো। ইস, এখন চুপচাপ গিয়ে শুয়ে পড়ি, কাল দেখে নিব ওরে। আল্লাহ গো। সারা রাত তনিমা ব্যথায় ঘুমাতে পারে না। সকালে তনিমা ব্যথায় বিছানা থেকে নামতেই পারছে না। এদিকে আদ্রিয়ান চিৎকার করেই কাঁদছে। এইদিকে আদ্রিয়ান রেডি হচ্ছে, শার্ট প্যান্ট পরে ব্লেজার পরতে যাবে। তখনই আদ্রিয়ানের চিৎকার শুনে ব্লেজার সোফার উপর ছুঁড়ে দিয়ে দৌড়ে আসে। রুমে এসে দেখে তনিমা মাজায় হাত দিয়ে ব্যথায় কুকড়াচ্ছে আর আদ্রিয়ানি পাশে বসে কাঁদছে। আদ্রিয়ান হেঁটে এসে আদ্রিয়ানের বিছানার উপর থেকে কোলে নিয়ে ওকে শান্ত করে পরে তনিমাকে বলে, কি হয়েছে? তোমার কোমরে হাতে দাঁড়িয়ে আছে কেন? আর ও যে কাঁদছে, ধরছো না কেন? সব তো তোমার জন্যই হয়েছে, এখন আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? মনে মনে বললাম। তখনই পেছন থেকে মিসেস আদিবা এসে বললেন, তনিমা কি হয়েছে মা? তোর কোমরে কি হয়েছে? আদ্রিয়ানি মিসেস আদিবাকে দেখে উনার কোলে যাওয়ার জন্য 2 হাত বাড়িয়ে দেয় আর উনিও কোলে নিয়ে নেয়। এদিকে তনিমা কি বলবে? সত্যি কথা বলা যাবে না, বানিয়ে মিথ্যা বলতে হবে। তনি ভাবনা চিন্তা করে বলল, অ্যাকচুয়ালি আমি কাল রাতে কি তনি? কাল রাতে বিছানা থেকে নিচে পড়ে গিয়েছিলাম আর তখন থেকেই কোমরে ব্যথা। কিভাবে পড়লি? এতটা কেয়ারলেস তুমি কি করে হতে পারো তনি? নিজের খেয়াল তো রাখোই না, আর এখন তো বিছনা থেকে পড়ে হাত পা ভাঙা শুরু করে দিয়েছ। শুরু হয়ে গেছে বচন। এমনি পড়ে ব্যথা পেয়েছে আর তুই মেয়েটাকে বকছিস? তো আর কি করবো মা? টনি, তুমি নিচে যেতে পারবে? তাহলে আমি গরম পানির ছ্যাঁকা দিয়ে দিতাম আর কি, একটু ব্যথা কমবে ছ্যাঁক দিলে। আমি তো নড়তেই পারছি না, নিচে কিভাবে যাব? আন্টি, ছ্যাঁক দিতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। মা, তুমি যাও, পানির ব্যবস্থা করো, আমি নিয়ে আসছি। দেখি কিভাবে ছ্যাঁকা না দেয়। আর ডাক্তারকেও কল দিয়ে আসতে বলো। মানে কি করবেন আপনি? কি করব দেখতেই পারবে। বলেই হেঁটে আদ্রিয়ান তনিমার কাছে গিয়ে সোজা তনিকে কোলে তুলে নেয়। তনি তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তনি স্বপ্নেও ভাবেনি আদ্রিয়ান এভাবে ওকে কোলে নিবে। আদ্রিয়ান তনিকে নিয়ে রুম থেকে বের হলো, সিঁড়ি দিয়ে নামছে। আর এদিকে তনি নাড়াচাড়া করছে আর বলছে, ছাড়ুন আমাকে, আমি একাই যেতে পারবো, বলছি ছাড়ুন আমাকে। তুমি সত্যিই চাও আমি তোমাকে ছেড়ে দেই? ব্রো কুসকে তনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সাথে হাত হালকা ছেড়ে দিল। তনি আর একটু হলেই পড়ে যাবে ভেবে আদ্রিয়ানের 2 ঘাড়ের উপরে হাত রাখে আর পেছনে 2 হাত শক্ত করে ধরে আর বলে, না না প্লিজ ছাড়বেন না, এবার পড়লে হাড় একটাও আস্তে থাকবে না। তাহলে নড়াচড়া করো না, আমার ব্যালেন্স বিগড়ে গেলে ঠাস করে ফেলে দিব। তনিমা আদ্রিয়ানের কথা সিরিয়াসলি নিয়ে আর শক্ত করে ধরে। আদ্রিয়ান সামনে তাকে মুচকি হাসে। হঠাৎ তনির চোখ পড়ল আদ্রিয়ানের মুখের উপর। কাল রাতে যে কান্না করেছিল আর আজকের আদ্রিয়ানের কথা কতই না ভিন্ন, একটুও মিল নেই, যেন কালকের রাতটা ছিলই না। অন্যদিকে তনিমা আদ্রিয়ানের খুব বেশি ক্লোজ হয়ে গেছে। আদ্রিয়ানের নিঃশ্বাস গিয়ে পড়ছে তনির মুখের উপর। এ যেন অন্যরকম অজানা অনুভূতি। আজও এখন প্রথম আদ্রিয়ানের জন্য কিছু অনুভব করছে তনি, কিন্তু সেটা কি তাও অজানা। তনিমা দিন দুনিয়া ভুলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে, সব যেন ভুলে গেছে। এদিকে আদ্রিয়ান তনিমাকে হঠাৎ কোল থেকে ঠাস করে ফেলে দেয়। তনিমা সোফার উপর পড়ে যায় আর আরও একবার কোমরে কটমট শব্দ হয়। সাথে সাথে তনিমা চিৎকার দেয়, মা গো, মাজা ভেঙে দিল গো। চুপ করে দেখো, ব্যথা আছে কি এখনো? নেই তো, ব্যথা কই গেল? ঠিক হয়ে গেছে এত তাড়াতাড়ি? তাহলে তুমি কি আরো কয়েকটা দিন থাকতে? সেটা চেয়েছিলে তুমি, যাতে তোমাকে অফিসে যেতে না হয়। আমি কখন বললাম আমি অফিসে যাব না? ওটা তো তখন ব্যথাই ছিল।
এখন তো নেই, যাও রেডি হয়ে নিচে আসো, নাকি ব্যথার বাহানা দিয়ে অফিসে যাওয়ার ইচ্ছে নেই? তনিমা চোখ দুটো ছোট করে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে আর মনে মনে বলছে, নিজের জন্যই তো ব্যথা পেয়েছি আর এখন নিজেই কথা শোনাচ্ছেন। আমারও সময় আসবে। 2 সপ্তাহ পর। এই 2 সপ্তাহ তনি আদ্রিয়ানের উপর নজর রেখেছে। 2 দিন পর পরই আদ্রিয়ান ওই রুমটায় যায় আর নিজের মনের কথা বন্ধ রুমটার সাথে শেয়ার করে। রুমটায় এমন কিছু আছে যার জন্য অন্য কেউ সে রুমে যেতে তো দূরের কথা, উপরের তলায় যাওয়াই নিষেধ। আজ তনিমা অফিস যায়নি, কারণ আদ্রিয়ান যায়নি, কারণ আজ আদ্রিনের সাথে মজা করবে। এদিকে তনির মাথায় শুধু ঘুরছে রুমটাতে কি আছে। পাশ থেকে মিসেস আদিবা বলে ওঠে, কিরে কি ভাবছিস? মিসেস আদিবার ডাকে ধ্যান ভাঙে তনিমার আর বলে, তেমন কিছু না আন্টি। আচ্ছা আন্টি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বলবি কিন্তু। কি এমন কথা বলবি যার জন্য আগে থেকেই বলছিস সত্যি করে বলতে? আসলে আন্টি, আদ্রিয়ান কি কাউকে ভালোবাসে? কোনো মেয়েকে? মিথ্যে বলবে না কিন্তু। তুমি আমাকে সবটা সত্যি বলো, আমি মেয়েটাকে খুঁজে নিয়ে আসব। কি করে খুঁজে নিয়ে আসবো? তুই পারবি না তাকে নিয়ে আসতে? আমি পারবো, তুমি বলো কে সে আর কেসটা কি। তাহলে শোন, এত করে যখন জানতে চাচ্ছিস, মেয়েটার নাম আমিও জানি না, তবে মেয়েটার সাথে অদ্রির দেখা হয়েছিল বাস স্টেশনে। অদ্র মেয়েটাকে দেখেই লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়, কিন্তু মেয়েটা ওকে দেখে না। তারপর থেকেই স্বপ্নে বাস্তবে শুধু ওই মেয়েটাকেই কল্পনা করত। ওই মেয়েটাকে হন্যে হয়ে খোঁজা শুরু করে, কিন্তু কোথাও পায় না। রোজ ওই সেম টাইমে ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু মেয়েটা আর আসলো না কোনোদিন। তারপর থেকে আদ্র নিজের মধ্যে কেমন যেন হয়ে গিয়েছিল, যে আদ্র আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে আদ্র আমার থেকে নিজের কষ্ট আড়াল করতে শুরু করে। এমনকি সময়ের সাথে সাথে আদ্র মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলে। তাছাড়া আদ্র ভালো পেন্টিং করতে পারে। মেয়েটার অনেকগুলো ছবি নিজের হাতে পেন্টিং করে উপরের রুমে রেখেছে। এখনো মাঝে মাঝে রাতে ওই রুমটাই যায় আর ইচ্ছে হলে মেয়েটার ছবি আর্ট করে। আর আমি জানি তুই কেন এই কথা জিজ্ঞেস করছিস। আমি দেখেছি কাল রাতে তোকে উপরে যেতে। মা, আমি এখনই সাবধান করছি, উপরে আর কখনো যাস না। আদ্র জানলে খুব রেগে যাবে। ওই আর কি। থাক, আর বাহানা বানাতে হবে না, শুধু আর যাস না তুই। আচ্ছা আন্টি, মেয়েটার নাম কি? এত বড় বিজনেসম্যান একটা মেয়েকে খুঁজে বের করতে পারছে না, ভাবা যায়? কি করে খুঁজে বের করতো? তোর যে তখন বিয়ে হয়ে গিয়েছিল, তাছাড়া কম তো খুঁজেনি। আমার আদ্র তোকে পাগলের মতো খুঁজেছে। সে তুই এলি তো এলি দেরি করে। আজও আমার ছেলে যে তোকেই ভালোবাসে। কত বুঝিয়েছি ওর মনের কথা তোকে বলে দিতে, কিন্তু ও তোর বিশ্বাস ভাঙবে না, কারণ তুই যে ওকে শুধু তোর ভালো বন্ধু আর শুভাকাঙ্ক্ষী ভাবিস তনি। আমি যে মা, নিজের ছেলের এভাবে তিলে তিলে কষ্ট পেতে দেখে আমি সহ্য করতে পারি না। কোনোদিনও কি ওর ভালোবাসা পাবে না? তুই কি কখনো বুঝবি না? আমাকে তো কসম দিয়ে রেখেছে যাতে তোকে কিছু বলে না দেই। মনে মনে ভাবছে। এদিকে তনি আন্টি আন্টি করেই যাচ্ছে। আন্টি, কোথায় হারিয়ে গেলে? কি এত ভাবছো? তনির ডাকে মিসেস আদিবা নড়ে চড়ে বসে আর তনির মাথায় হাত বুলিয়ে বলে, কিছু ভাবিস না রে মা, তুই দুপুরে 3টায় রেডি হয়ে থাকিস আর আদ্রিনীকেও রেডি করে দিস। কিন্তু কেন আন্টি, আমরা কি কোথাও যাব? হ্যাঁ, আমরা সবাই যাব। কোথায়? সেটা গেলেই দেখতে পাবি। দুপুর 2:15 বাজে। দুজন গার্ড হাতে অনেকগুলো পার্সেল নিয়ে এসে গাড়ির ডিক্কিতে রাখলো। তনিমা দেখছে তো দেখছি, 2টা গাড়ির ডিব্বি পুরো ফুল করে ফেলেছে জিনিসপত্র দিয়ে। কিন্তু এগুলো কেন আর এগুলোর ভিতরে কি আছে? এত কিছু ভেবে কাজ নেই। তনি গিয়ে রেডি হয়ে নেয়। আদ্রিনীকে রেডি করে মিসেস আদিবার কোলে দিয়ে রুমে চলে যায়। এদিকে আদ্রিয়ান রেড টি শার্ট, ব্ল্যাক জিন্স, হোয়াইট কেস পরেছে, কিছু চুল কপালে পড়ে আছে। হাই কিউট, একটা ছেলে এতটা কিউট হয়? আদ্রিয়ান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছে।
তার সাথে তালে তালে চুলগুলো নড়ছে। কি চমৎকার দৃশ্য। তবে আফসোস, দেখার জন্য তনিমা নেই। তনিমা একটা নেভি ব্লু কালারের সিল্কি শাড়ি পরেছে, শাড়ির আঁচল ছিঁড়ে দিয়েছে, চোখের কানিসে গাঢ় করে কাজল দিয়েছে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক দিয়েছে, চুলগুলো সাইডে সিটি করে কিছু চুল সামনে এনে সবগুলো পেছনে ফেলে দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করছে তনি। আদ্রিয়ান নিচে আসতেই আদ্রিয়ানের কোলে চলে যায়, আর আদ্রিয়ান আদ্রিনীকে কোলে নিয়ে কথা বলছে। এদিকে তনিমা সিঁড়ি দিয়ে নামছে। অপরূপ সুন্দর লাগছে তনিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আদ্রিনী আম্মু আম্মু করছে। আদ্রিনীর মুখে আম্মু ডাক শুনে আদ্রিয়ান সিঁড়ির দিকে তাকালো আর তনিমার রূপে নিজেকে হারিয়ে ফেলল। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তনিমার দিকে। তনিমা সিঁড়ি দিয়ে নিচে আসতেই আদ্রিনী তনির কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। তারপর আদ্রিয়ান নিজের ফিলিংস কন্ট্রোল করে সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পেছনের গাড়িতে 3 জন বডিগার্ড আর সামনের গাড়িতেও ওরা 3 জন। ফ্রন্ট সিটে তনিমা, কোলে আদ্রিনী, ড্রাইভিং সিটে আদ্রিয়ান, পেছনে মিসেস আদিবা। গাড়ি চলছে তো চলছেই। 1 ঘন্টা পর 2টা গাড়ি হঠাৎ রাস্তায় থেমে গেল আর সবাই ড্যাশ ড্যাশ